এই বিয়ে বন্ধ করো সবাই। অনেকের সন্তান আমার গর্ভে। একটি বাক্য, কিন্তু যেন বজ্রপাত। মুহূর্তেই থমকে যায় পুরো বিয়ের আসর। ঢাকের শব্দ স্তব্ধ, হাসির রোল নিস্তব্ধতায় ডুবে যায়। শত শত চোখ ঘুরে এসে স্থির হয় এক অচেনা মেয়ের উপরে, ইসরাত। কন্যার বাবা প্রথমে স্তব্ধ, তারপর কণ্ঠে কঠোরতা এনে বললেন, এই মেয়ে, তুমি কি? আর এসব বাজে বাজে কথা বলছো কেন? ইসরাত বুক সোজা করে দাঁড়ায়, চোখে এক অদ্ভুত। জি আঙ্কেল, আমি অনেকের সন্তানের মা হতে চলেছি। আর সে আমাকে ধোকা দিয়ে আজ এই বিয়ে করছে। চারিদিকে চাপা গুঞ্জন, কেউ ফিসফিস করছে, কেউ বিস্ময়ে মুখ চেপে ধরেছে। কন্যার বাবা চোখ কুঁচকে প্রশ্ন ছুড়ে দিলেন। প্রমাণ আছে তোমার কাছে? ইসরাত বিন্দুমাত্র দেরি না করে মোবাইলটা এগিয়ে দেয়। আছে আঙ্কেল, আমরা একই ভার্সিটিতে পড়ি। দেখুন, সবার সামনে অনেক আমাকে কিস করছে। স্ক্রিনে ভেসে ওঠে সেই দৃশ্য, বিশ্ববিদ্যালয়ের মাঠ, চারপাশে লোকজন, আর অনেক নির্দ্বিধায় ইসরাতকে জড়িয়ে ধরে কিস করছে। দৃশ্যটা দেখেই কন্যার বাবার চোখ লাল হয়ে ওঠে। তিনি গর্জে উঠলেন। অনিক, এটা কি সত্যি? এক মুহূর্ত নীরবতা, তারপর অনেক শান্ত গলায় বলে, হ্যাঁ মামা, সত্যি। এই স্বীকারোক্তি যেন আরো বড় বিস্ফোরণ। চারপাশে উত্তেজনার ঢেউ ছড়িয়ে পড়ে। ইসরাত হতভম্ব হয়ে যায়। সে পাশে থাকা বান্ধবী নেহার দিকে ঝুঁকে ফিসফিস করে, দোস্ত, এটা কি হলো? অনেক তো সব মেনে নিল সহজে। আমি ভেবেছিলাম ও রেগে যাবে, আমাকে থামতে বলবে, সত্যিটা বলতে অনুরোধ করবে। কিন্তু এখন সব উল্টো। নেহা ঠোঁট বাঁকিয়ে কন্যার দিকে ইঙ্গিত করে বলে, অনেক নিজের ইচ্ছায় এই বিয়ে করছে না, জোর করে দেওয়া হচ্ছে। তাই সে সবকিছু চুপচাপ মেনে নিচ্ছে। তুই প্রতিশোধ নিতে এসে উল্টো ওর লাভ করে ফেলেছিস। ইসরাত বিস্মিত। তুই বুঝলি কিভাবে? নেহা ধীরে বলে, একবার কন্যাটাকে ভালো করে দেখ। এটা কি মানুষ নাকি হাতির বাচ্চা? ইসরাত তাকায়, আর তার চোখ বিস্ফোরিত হয়ে যায়। বসে বসে থাকা মেয়েটি অস্বাভাবিক ভারী গড়নের। অনেকের পাশে যেন সম্পূর্ণ বেমানান, চোটকাট একটা হাতির বাচ্চা। ইসরাত নিচু স্বরে ফিসফিস করে, এই জন্যই অনেক চুপ করে সব মেনে নিয়েছে। দূর, ভুল হয়ে গেল। এই বিয়েটা হলে সেটাই তো হতো আমার সবচেয়ে বড় প্রতিশোধ। নেহা তাড়াতাড়ি বলে ওঠে, এখন প্রতিশোধের কথা ভুলে যা। বিয়ে তো ভেঙেই গেছে। এখান থেকে পালা, না হলে উল্টো তোকেই বিয়ের পিঁড়িতে বসিয়ে দেবে। ভয়ে শীতল স্রোত বয়ে যায় ইসরাতের শরীর জুড়ে। আর এক মুহূর্ত দেরি না করে সে দ্রুত ভিড় ঠেলে পেরিয়ে যায়। ওদিকে কন্যার বাবা ক্ষোভে ফেটে পড়লেন। আপা, আপনার সৎ ছেলের চরিত্র ভালো না। একটা মেয়ের সঙ্গে এই কাণ্ড। আজ যদি সেই মেয়ে মামলা করে তখন কি হবে? আমি আমার মেয়ের বিয়ে এই ছেলের সঙ্গে দিচ্ছি না। অনেকের সৎমা কাপা কণ্ঠেই বলেন, ভাই, তুমি এমন বলছো কেন? একটু ভাবো। কিন্তু তিনি থামেন না, কণ্ঠে হুমকির ঝাঁজ। বিয়ে যেহেতু হবে না, 2 দিনের মধ্যে আমার 10 লক্ষ টাকা ফেরত দিবে, সাথে বিয়ের সব খরচ। না হলে আমি কি করব তুমি ভালো করেই বুঝতেছো। এই বলে তিনি ঝড়ের মতো বেরিয়ে যান। ধীরে ধীরে একে একে মেহমানরাও সরে যায়। মুহূর্ত আগের জমজমাট বিয়ের আসর এবং ভাঙা স্বপ্নের মতো নিঃশব্দ, ভারী, অস্বস্তিকর। অনেক ভিড়ের মাঝেই দাঁড়িয়ে ঠোঁটের কোণে এক অদ্ভুত মুচকি হাসি টেনে মনে মনেই বলল, শালি কাল নাগিনি, প্রতিশোধ নিতে এসে আমারই সবচেয়ে বড় উপকার করে গেলি। আমি তো এমনিতেই ওই মুটকিকে বিয়ে করতে চাইনি। সৎমা তার ভাইয়ের কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়ে এখন তার বদলে আমাকে বলে দিচ্ছে। কিন্তু তার সেই গোপন স্বস্তি স্থায়ী হলো না এক মুহূর্ত। হঠাৎ পিছন থেকে এক প্রচণ্ড আঘাত। অনেকের শরীর কুঁকড়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি কিল ঘুষি লাথির বৃষ্টি নেমে এলো তার উপরে। চোখের সামনে অন্ধকার নেমে আসে। সে ঘুরে দাঁড়ানোর আগেই বুঝে যায় আজ তার জন্য অপেক্ষা করছে আরেকটা নরক যন্ত্রণা। তার দুই সৎ ভাই, রকি আর মুন্না, নির্দয়ভাবে তাকে পেটাতে পেটাতে টেনে হিঁচড়ে বাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। এ যেন তাদের নিত্যদিনের রুটিন। অনেককে শাস্তি দেওয়া, তার উপরে অত্যাচার চালানো। ওদিকে রাস্তার এক কোণে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে ইসরাত নিজের মনে বিড়বিড় করে, কি ভুলটাই না করলাম আজ।
কি সুন্দরভাবে ওই হারামিটা একটা হাতির বাচ্চাকে বিয়ে করছিল। কি দারুণ প্রতিশোধ হতো। তার কণ্ঠে আফসোস, কিন্তু সে জানে না তার এই একটি সিদ্ধান্ত কার জীবনে কি ভয়ঙ্কর ঝড় বয়ে এনেছে। এদিকে অনেককে বাড়িতে এনে তার হাত পা শক্ত করে বেঁধে ফেলা হলো। একটা লোহার খুন্তি গরমে লাল করে তোলা হচ্ছে। তারপর ধীরে ধীরে সেটা তার পিঠে ছোঁয়ানো হলো। দগ্ধ চামড়ার গন্ধে ঘর ভরে উঠল। অনেকের শরীর ছটফট করতে লাগলো, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কিন্তু মুখে বাঁধা কাপড়ের কারণে কোনো শব্দ বেরোচ্ছে না। প্রতিটি দগ্ধ জায়গা যখন চামড়া উঠে যাচ্ছে, তখন সেখানে ছিটিয়ে দেওয়া হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো আর লবণ। যন্ত্রণায় তার শরীর কাঁপছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মনের ভেতরে শুধু একটাই আরতি, হে আল্লাহ, আমাকে মরে যেতে দাও, আমাকে নিয়ে যাও, আমি আর এই অসহ্য যন্ত্রণা সইতে পারছি না। আর ঠিক সেই সময় পাশের রুমে তার বাবা নিশ্চিন্তে টিভি দেখছেন, যেন এই বাড়িতে কিছুই ঘটছে না। নিষ্ঠুর নীরবতা। হঠাৎ টিংটং কলিং বেল বেজে উঠল। রকি দরজা খুলতেই দেখে দামি পোশাক পরা মধ্যবয়সী এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তার চোখে অদ্ভুত এক স্থিরতা। লোকটি শান্ত গলায় জিজ্ঞেস করলেন, এটা কি অনিকের বাসা? ভেতর থেকে এগিয়ে এসে অনেকের সৎমা আমেনা বেগম কটুভাবেই বললেন, কেন? অনেকের কি দরকার? আমাকে বলেন, আমি ওর মা। লোকটি হালকা হেসে বলল, আপনার সাথে একটা ব্যবসায়িক কথা আছে। আমেনা বেগম বিরক্ত হয়ে বললেন। ঘুরিয়ে না বলে সোজা বলেন। লোকটির ঠোঁটে ঠান্ডা হাসি ফুটে উঠল। শুনেছি আপনার ভাই আপনার কাছে 10 লক্ষ টাকা পায়। হ্যাঁ পাই। তারপর? চোখ কুঁচকে জবাব দিলেন তিনি। লোকটি ধীরেই স্পষ্ট করে বলল, আমি যদি আপনাকে 40 লক্ষ টাকা দেই, তাহলে কি আপনি অনিককে আমার কাছে বিক্রি করে দেবেন? এক মুহূর্তে ঘরের বাতাস বদলে গেল। আমেনা বেগম, রকি, মুন্না তিনজনের চোখ একসাথেই বিস্ফোরিত হয়ে উঠল। লোভের ঝিলিক স্পষ্ট। আপনি মজা করছে? কাপা গলায় বললেন আমেনা বেগম। লোকটি এবার ব্যাগ খুলে টেবিলে রাখল। না, টাকা এনেছি, সাথে এগ্রিমেন্ট পেপারও আছে। আপনি সাইন করবেন, ওর বাবা সাইন করবে, আর অনিকও। কথাগুলো যেন বিষের মতো মিষ্টি। এক মুহূর্ত দেরি না করে রকি আর মুন্না ভেতর থেকে আদমরা অনেককে টেনে নিয়ে এলো। তার শরীর ক্ষতবিক্ষত, চোখে যন্ত্রণা আর ক্লান্তির ছাপ, কিন্তু কাপড় চোপড় পরিয়ে দিল যেন লোকটি কিছু না বুঝতে পারে। তারা যা বলছে অনেক নীরবেই মাথা নেড়ে মানছে, কারণ এই নরক থেকে বের হওয়ার জন্য যে কোনো পথই তার কাছে মুক্তি। কাগজে একের পর এক সই পড়ে। অবশেষে 40 লক্ষ টাকার বিনিময়ে অনিক নামের একটি মানুষকে বিক্রি করে দেওয়া হলো। লোকটি শান্তভাবে টাকা বুঝিয়ে দিয়ে অনিককে নিজের সাথে নিয়ে বেরিয়ে গেল। বাড়ির দরজা বন্ধ হয়ে গেল ধীরে ধীরে, আর ভেতরে রয়ে গেল শুধু লোভের গন্ধ আর এক মানুষের বিচিত্র নীরব সাক্ষী হয়ে থাকা দেয়ালগুলো। গাড়িটা অন্ধকার রাস্তা চিরে এগিয়ে চলছে। জানলার বাইরে আলো ছায়ার খেলা, আর ভেতরে নীরবতা, এক অদ্ভুত চাপা উত্তেজনা। অনেক চুপচাপ বসে আছে, চোখের কোণে ক্লান্তি, শরীরের যন্ত্রণার ছাপ, তবুও তার দৃষ্টি স্থির হয়ে আছে পাশের মানুষটির দিকে। মনে একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই লোকটাকে কেন আমাকে এত টাকা দিয়ে কিনলো? আমার সঙ্গে কি করবে? হঠাৎ সেই নীরবতা ভাঙল। লোকটি নিজেই বলল, আমি আসলাম খান, খান টেক্সটাইল ইন্ডাস্ট্রির কর্ণধার। আর একটু থেমে ঠান্ডা গলায় যোগ করল, আমি তোমার গার্লফ্রেন্ড ইশরাতের বাবা। অনেক যেন বিদ্যুৎ পৃষ্ঠ। তার বুক ধক করে উঠল। কি? ওই কালনাগিনীর বাবা? মনে মনে চমকে উঠল সে। আসমান খান ইতিমধ্যেই ফোন বের করে কল করলেন স্ত্রী কোহিনূর বেগমকে। ওপাশে ফোন ধরতেই, তুমি ইশরাতকে নিয়ে তোমার বাবার বাড়ি চলে এসো। কোহিনূর বেগম বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, এত রাতে কি হয়েছে? আসলাম খানের কণ্ঠে বিরক্তি আর কঠোরতা। তোমার মেয়ের পেছনে একটা সাইকো আগে থেকেই লেগে আছে। সেই সাইকোর জন্য কোনো ভালো সম্পর্ক আসে না। এর মধ্যে তোমার মেয়ের আচার আচরণ খুব জঘন্য। তার উপর আজ যা করেছে, নিজের মুখে বলেছে সে গর্ভবতী।
তার বয়ফ্রেন্ডের সন্তান তার গর্ভে। আজ রাতেই ওর সেই বয়ফ্রেন্ডের সঙ্গে গোপনে বিয়ে দিয়ে দিচ্ছি। না, তুমি ভুল বুঝছো। আমার মেয়ে এমন কিছু করতে পারে না। আর ছেলে কি করে, কোন বংশের? কোহিনূর বেগমের কণ্ঠ কেঁপে উঠল। আসলাম খান ঠান্ডাভাবে বললেন, সব প্রমাণ আমার কাছে আছে। তুমি কিছু বলবে না ওকে, চুপচাপ নিয়ে এসো। আর বড় ভাই ভাবি যেন কিছু না জানে, না হলে ওরা সেই সাইকো বা আবিরকে সবকিছু বলে দিবে। আর যেহেতু ইশরাত আমার একমাত্র মেয়ে, তাই ছেলেটাকে ঘর জমাই রাখবো। এরপর ফোন কেটে যায়। এই কথাগুলো শুনে অনিক আর নিজেকেই সামলাতে পারে না। সে হঠাৎ আসলাম খানের পায়ে পড়ে যায়, কাপা গলায় বলে, আঙ্কেল, আপনি চাইলে আমার কিডনি, লিভার, চোখ সব বিক্রি করে আপনার টাকা তুলে নিন, তবু আমাকে আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিবেন না? আপনার মেয়েকে বিয়ে করার চেয়ে সুইসাইড করা ভালো। আসলাম খানের চোখ রক্তিম হয়ে ওঠে। এক ধমকেই বলেন, চুপ, একদম চুপ। আমি যা বলবো তাই হবে। আমার মেয়ের সঙ্গে সব করার সময় মনে ছিল না? অনেক মাথা নিচু করে ফেলে, ভেতরে ভেতরে চিৎকার করে উঠতে চায়, আঙ্কেল, আমি কিছুই করিনি, সব মিথ্যা। কিন্তু ঠোঁটের ফাঁক দিয়ে কোনো শব্দও বের হয় না। কিছুক্ষণ পর গাড়ি থেকে এসে থামে এক পুরনো বাড়ির সামনে, ইসরাতের নানার বাড়ি। অনেককে ভেতরে নিয়ে যাওয়া হয়। তার বুকের ভেতরে কেমন অজানা আশঙ্কা জমাট বাঁধে। এর কিছুক্ষণ পর ইসরাত এসে পৌঁছায়। দরজার কাছে দাঁড়িয়ে থাকা অনেকের সঙ্গে হঠাৎ চোখাচোখি হয়ে যায় তার। মুহূর্তে ইসরাতের চোখ বিস্ফোরিত হয়ে যায়, শরীর স্থির হয়ে যায়, যেন সময় থমকে গেছে। ভয়, শুধুই ভয়, কারণ সে তার বাবাকে খুব ভালো করেই চেনে। আসলাম খান কোনো কথা বাড়ান না। তিনি মোবাইল বের করে সেই ভিডিও চালিয়ে দেন, যেখানে বিয়ের আসরে দাঁড়িয়ে ইসরাত নিজেই বলছে, আমার গর্ভে অনেকের সন্তান। ভিডিওর শব্দ যেন দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। ইসরাতের ঠোঁট কাঁপে, কিন্তু কোনো শব্দ বের হয় না। সে যেন বোবা হয়ে গেছে। অনেক পাশে দাঁড়িয়ে সব দেখছে। তার চোখে ক্ষোভ, ঘৃণা, অসহায়তা সব একসাথেই জমাট বেঁধেছে। মনে মনেই বলে ওঠে, এই কানলাগিনীকে বিয়ে করার চেয়ে জ্বলন্ত আগুনে জাপ দেওয়া ভালো। কিন্তু বাস্তবতা এত সহজ নয়। কিছুক্ষণের মধ্যেই কাজে ডাকা হয়, কথা কম, আয়োজন নেই। সবকিছুই হয় গোপনে, দ্রুত, নিঃশব্দে। আর সেই নীরবতার মধ্যেই অনিকার ইসরাতের বিয়ে হয়ে যায়। দুজন মানুষ যারা একে অপরকে সহ্যই করতে পারে না, তাদের জীবন এক সুতোয় বেঁধে দেওয়া হয়। ইসরাতের বুকের ভেতরে রাগ যেন আগুনের মতো জ্বলছে। দাঁতে দাঁত চেপে মনে মনে গালি দিতে দিতেই সে ফিসফিস করে, শেষমেশ বাবা ওই হারামির গলায় আমাকে ঝুলিয়ে দিল। অন্যদিকে অনেকও নিশ্চুপ নয়। চামড়া ঝলসে গিয়েছে, তার মধ্যে গুঁড়ো মরিচ ও লবণের যন্ত্রণা আর অপমানের ভারে নুয়ে পড়া মন নিয়ে সে মনে মনেই মিনতি করে, হে আল্লাহ, এই কালনাগিনীর হাত থেকে আমাকে রক্ষা করো। এই মেয়েটা ভয়ঙ্কর, বিষাক্ত। হঠাৎ ইসরাতের মনে প্রশ্ন জাগে। চোখ শুরু করে বাবার দিকে তাকিয়ে সে বলে ওঠে, বাবা, তোমাকে এই ভিডিওটা কে দিয়েছে? আসলাম খান সংক্ষিপ্ত উত্তর দেয়, অনিকের বিয়েতে আমার বিয়ে ছিল, সেই ভিডিওটা করে আমাকে পাঠিয়েছে। মুহূর্তে ইসরাতের বুক ধক করে ওঠে। নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। দূর। মনে মনে বিড়বিড় করে সে। কিছুক্ষণ পরেই তাদের দুইজনকে একসাথে একটি ঘরে পাঠানো হলো। ঘরে ঢুকতেই ভারী নীরবতা। অনেকের শরীর তখনও ক্ষতবিক্ষত, প্রতিটি নড়াচড়ার যন্ত্রণা ছড়িয়ে পড়ছে। তার উপরে নতুন এক বাস্তবতা, এই বাড়িতে এই মেয়ের সঙ্গে ঘর জামাই হয়ে বাকি জীবন কাটাতে হবে। এই চিন্তা যেন বুকে চেপে ধরেছে। দরজা বন্ধ হতেই ইসরাত ঘুরে দাঁড়ায়, ঠোঁটে তাচ্ছিল্যের হাসি, চোখে বিদ্বেষ। কি রে হারামি, কেমন দিলাম? বিয়ে ভাঙলাম, অপমানিত হলি, এখন আবার খানবাড়ির ঘর জামাই? কথাগুলো ছুরির মতো বিঁধে যায়, তবুও অনেক নিজের কষ্ট গিলে ফেলে। হঠাৎই সে অট্টহাসি হেসে ওঠে, হাততালি দিয়ে বলে, বিশ্বাস কর কালনাগিনী, আমি এই বিয়েতে রাজি ছিলাম না। ইসরাত ঠোঁট বাঁকায়, ঢং করিস না। টাকা লোভে বিয়ে করতে যাচ্ছিলি, এখন ভেঙে গেছে তাই গল্প বানাচ্ছিস? অনেক এবার ধীরে ক্লান্ত গলায় বলতে শুরু করে, আমার সৎ মা, আসলে আমার বড় খালা। মা মারা যাওয়ার পর বাবা তাকে বিয়ে করে। উনি বিধবা ছিলেন, সাথে দুই ছেলে, রকি আর মুন্না। তারা আমার থেকেও বড়। ওদের পড়াশোনার জন্য আমার মামার কাছ থেকে 10 লক্ষ টাকা ধার নেয়, আর সেই টাকা শোধ করতে আমাকে তার মোটা মেয়ের সঙ্গে জোর করে বিয়ে দিচ্ছিল।
একটু থামে সে, চোখ ক্লান্তির ছাপ স্পষ্ট। আমি অনেক চেষ্টা করছিলাম পালানোর, কোনো রাস্তা পাচ্ছিলাম না, ঠিক তখনই তুই আসলি। তাই সত্যি বলছি, মন থেকে তোকে ধন্যবাদ, ওই হাতির বাচ্চাটার সঙ্গে বিয়ে থেকে আমাকে বাঁচানোর জন্য। কথাগুলো শুনে ইসরাতের বুকের ভিতর কিছু একটা মোচড় দিয়ে ওঠে। রাগ, বিস্ময়, নাকি অনুশোচনা? সে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হঠাৎই চুল মুঠো করে ধরে টান দিতে ইচ্ছে করে তার। মনে মনে চিৎকার করে ওঠে, এই হারামিটাকে ফাঁসাতে গিয়ে, প্রতিশোধ নিতে গিয়ে উল্টে নিজে ফেসে গেলাম। ঘরের ভেতরে নীরবতা নেমে আসে। দুইজন মানুষ, দুইজনেই রাগ, কষ্ট, ভুল বোঝাবুঝি, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত জোর করে বাঁধা সম্পর্ক। কি হয়েছিল অনিক আর ইসরাতের মধ্যে? কেন এই তীব্র ঘৃণা? চলুন ফিরে যাই অতীতে, যেখানে শুরু হয়েছিল এই ভুল বোঝাবুঝি, প্রতারণা আর অদ্ভুত এক সম্পর্কের বীজ। নতুন বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন। ইসরাত সদ্য ভর্তি হয়েছে। তার স্বভাব রাগী, উদ্যত, নিজের মতো চলা, কারোর পরোয়া করে না। আর কেউ তাকে অবজ্ঞা করলে সেটা সে সহ্যও করতে পারে না। একদিন ক্যাম্পাসে বসে আছে ইসরাত আর তার বান্ধবী নিহা। নিহা হঠাৎই কৌতূহলী গলায় বলে ওঠে, দোস্ত, কালকে নাকি তোকে দেখতে এসেছিল, কি পছন্দ হলো? ইসরাত ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, আরে দূর, ছেলের মা আর বড় বোন এসেছিল, গার্ড নিয়ে ধাক্কা মেরে বের করে দিয়েছি। নিহা চোখ বড় বড় করে তাকায়। কি বলিস? এরা তো আর ভুলেও আসবে না। তুই যে সাংঘাতিক কাজ করলি। ইসরাত নির্বিকার। আসলো, আবির ভাইকে লাগিয়ে দিব, সে এসব শুনলে বিদেশ থেকে চলে আসবে। নিহা ভ্রু কুঁচকে বলে, কে এই আবির? ওই সাইকোটা? তুই আবার তাকে পছন্দ টছন্দ করিস নাকি? ইসরাত হালকা হাসে। পছন্দ টছন্দ কিছুই না, লোকটা পুরো পাগল। আমার জন্য মানুষ খুন করতে দুইবার ভাববে না। আমাদের এলাকার এমপির ছেলে রানা আমার হাত ধরেছিল, ওর হাত কেটে দিয়েছে। এমন পাগলকে ভালোবাসার প্রশ্নই ওঠে না, তবে দরকারে ব্যবহার করি। নিহা মাথা নাড়িয়ে বলে, তুই একটা জিনিস দোস্ত। ঠিক তখনই তাদের সামনে দিয়ে হেঁটে যায় অনেক। সাধারণ চেহারা, চুপচাপ স্বভাব, মেয়েদের থেকে দূরেই থাকে। পরিবারের কেউ জানে না সে লুকিয়ে টিউশনি করে নিজের পড়ার খরচ চালায়। তার সৎ মা আর ভাইয়েরা তো জানেই না সে পড়াশোনা করছে। অনেকে নিজের একটাই হিসাব, মেয়েদের সাথে কথা মানেই সম্পর্ক, আর সম্পর্ক মানেই খরচ, যা তার পক্ষে অসম্ভব। ইসরাত হঠাৎই তাকে ডাকে, আই মিস্টার খ্যাত, গেও ভূত, এদিকে আয়। কিন্তু অনেক একবারও ফিরে তাকায় না, যেন সে কিছুই শোনেনি। নির্লিপ্তভাবে হেঁটে চলে যায়। এই অবহেলা ইসরাতের অহংকারে আগুন ধরিয়ে দেয়। চারপাশে নিহা আর অন্যরা হেসে ওঠে। ওর নাম অনিক, কোনো মেয়ের দিকে তাকায় না, পাত্তাও দেয় না। ইসরাত চোখ সরু করে বলে, কেন রিলেশন করো না? হুম হুম। নিহা হেসে বলে, অনেক মেয়ে প্রপোজ করেছে, কিছুই হয়নি। এই কথাটা যেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ইসরাত মনে মনেই শপথ নেয়, এই ছেলেকে আমি নতজানু করব, ও আমাকে পুরো ভার্সিটির সামনে প্রপোজ করবে, এটা আমার চ্যালেঞ্জ। পরদিন অনেক ক্যাম্পাসের এক কোণে একা বসে আছে। ইসরাত ধীরে ধীরে গিয়ে তার পাশেই বসে পড়ে। অনেক অস্বস্তি বোধ করে উঠে যেতেই চাইলে ইসরাত হঠাৎই নিচু গলায় বলে, আমি এতিম বলে কি সবাই আমাকে এভাবে এড়িয়ে চলে যায়? কথাটা শুনে অনেক থেমে যায়। তার বুকের ভেতরে কেমন একটা মোচড় দেয়, কারণ সে নিজেও তো সৎ মায়ের অত্যাচার বড় হয়েছে। সে চুপচাপ আবার বসে পড়ে। কিছুক্ষণ নীরবতার পর ইসরাত বলে, আমি ইশরাত। অনেক ভদ্রতার খাতিরে উত্তর দেয়, আমি অনেক, লাস্ট ইয়ার। ইসরাত মিথ্যার জাল বুনতে শুরু করে। আমি ফার্স্ট ইয়ার, বাবা ব্যবসায়ী, সৎ মায়ের অত্যাচারে কষ্ট করে এখানে পর্যন্ত এসেছি। এই কথাগুলো পুরোটাই বানানো, কিন্তু উদ্দেশ্য একটাই, অনেকের সহানুভূতি পাওয়া। আর সে সফল হয়। ইসরাতের কথা শুনে অনেকের চোখে মায়া জমে ওঠে, কারণ তার নিজের জীবনেও তো একই কষ্টে ভরা। তবে পার্থক্য একটাই, অনেক নিজের কষ্ট কাউকে বলে না, আর ইসরাত সেই কষ্টের গল্প বানিয়ে তাকে ফাঁদে ফেলতে শুরু করে। এইভাবে ধীরে ধীরে শুরু হয় তাদের সম্পর্ক, বন্ধুত্বের আড়ালে এক অদৃশ্য টান, আর সেই টানের ভেতরে লুকিয়ে থাকা প্রতারণার সূক্ষ্ম বীজ। প্রতিদিন ইসরাত এসে বসতো অনেকের বাসে। একই গল্প,
তার তথাকথিত সৎমা এর অত্যাচার, কষ্ট, অপমান আর প্রতিদিনই সেই গল্পগুলো শুনতে শুনতে অনেক আরো একটু করে জড়িয়ে পড়তো তার মায়ার জালে। অনুভূতি সেখানে থেকেই জন্ম নেয় দুর্বলতা, আর দুর্বলতা থেকেই ভালোবাসা। একদিন বিকেলের নরম আলোয় ক্যাম্পাসের এক কোণে বসে অনেক হঠাৎই জিজ্ঞেস করে, আচ্ছা ইসরাত, তোমার জীবনের সবচেয়ে বড় চাওয়া কি? ইসরাত কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে স্বপ্নময় কণ্ঠে বলে, একটা মনের মতো জীবনসঙ্গী, যে শুধু আমাকে ভালোবাসবে। আমি তার নিঃশ্বাস হয়ে থাকব। টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছুই লাগবে না, শুধু তার মনে আমার জন্য অপুরন্ত ভালোবাসা থাকলেই হবে। কথাগুলো যেন সরাসরি গিয়ে আঘাত করে অনেকের হৃদয়ে। তার ঠোঁটে অজান্তেই হাসি ফুটে ওঠে, চোখে ভেসে ওঠে এক অদেখা ভবিষ্যৎ, যেখানে ইসরাত আছে আর সে নিজে। ইসরাত আবারও বলে, একটু নিঃশ্বাস ফেলে। কিন্তু মনে হয় না এমন কাউকে পাবো। অনেক দ্রুত বলে ওঠে, কেন পাবে না? অবশ্যই পাবে, একটু অপেক্ষা করো। কিন্তু পরক্ষণে ইসরাতের কণ্ঠে বিস্ময়তা নেমে আসে। আমার সৎ মা বাবার সম্পত্তি দখল করতে চায়, তাই তাড়াতাড়ি আমার বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজছে। এই কথাটা শুনে অনেকের বুকটা হঠাৎই ভারী হয়ে ওঠে। এক অদ্ভুত ভয় তাকে গ্রাস করে, তবুও সাহস সঞ্চার করে সে জিজ্ঞেস করে। তুমি কাউকে পছন্দ করো ইসরাত? ইসরাত নিচু গলায় বলে, হ্যাঁ করি, কিন্তু সে আমাকে পছন্দ করে না। অনেকের বুক ধক করে ওঠে, কণ্ঠ কেঁপে যায়। কে? নামটা বলো। ইসরাত ধীরে তার চোখের দিকে তাকায়, তারপর খুব আস্তেই বলে, যদি বলি সেটা তুমি বিশ্বাস করবে? মুহূর্তেই যেন থেমে যায়, অনেক বিস্ময়ে তাকিয়ে থাকে, তারপর কাঁপা গলায় বলে, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু তুমি করো এটা বিশ্বাস হচ্ছে না। তার কথা শেষ হতেই হঠাৎই ইসরাত এগিয়ে এসে অনেকের ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। একটা মুহূর্ত, দুইটা মুহূর্ত, সময় যেন থেমে থাকে সেই স্পর্শে। 2 মিনিট পর ইসরাত সরে গিয়ে মুচকি হেসে বলে, এখন বিশ্বাস হয়েছে, কিন্তু আমি কিভাবে বিশ্বাস করব তুমি সত্যি আমাকে ভালোবাসো? অনিক তখন পুরোপুরি ডুবে গেছে অনুভূতির গভীরে। সে নিঃসংকোচে বলে, কি করলে তুমি বিশ্বাস করবে বলো, আমি তাই করব। ইসরাতের চোখে তখন খেলা করে এক অদ্ভুত ঝিলি, যেটা অনেক তখনও বুঝতে পারেনি। সে ধীরেই বলে, তুমি আগামীকাল সকাল ঠিক 10টায় ভার্সিটির মাঠে সবার সামনে আমাকে প্রপোজ করবে। তোমার ভালোবাসার কথা গুছিয়ে বলবে, তাহলে আমি বিশ্বাস করব। হুম। অনেক একটু দ্বিধা না করে বলে, ঠিক আছে, এতে যদি তুমি খুশি হও আমি করব। আগামীকাল সকাল 10টায় তুমি প্রস্তুত থাকবে। অনেক কিছুই বুঝতে পারল না সে ঠিক কতটা ভয়ঙ্কর এক খেলায় পা দিয়ে ফেলেছে। তার চোখে তখন শুধু ভালোবাসা, বিশ্বাস আর একটুখানি স্বপ্ন। সে ধীরে ধীরে সেখান থেকে চলে যায়, হৃদয় ভরা আশা আগামীকালকে নিজের জীবনের সবচেয়ে বড় দিন ভেবে। আর ঠিক তখনই ইসরাতের ঠোঁটের কোণে ফুটে ওঠে এক শয়তানি হাসি, চোখে ঝিলিক দেয় কুটিল আনন্দের। সে নিচু স্বরেই নিজেকেই বলে, মিস্টার গেও খ্যাত অনেক, কাল খেলা জমবে, আমি পুরো প্রস্তুত। অনেক সেদিন বাড়িতে ঢুকেছিল এক অদ্ভুত আনন্দ নিয়ে, মনে ভালোবাসার আলো, আগামী দিনের স্বপ্ন। কিন্তু সেই আলো টিকলো না এক মুহূর্ত। দরজার ভিতর পা রাখতেই হঠাৎই ধাক্কা লাগে রকির সঙ্গে। রকির হাত থেকে মোবাইল ছিটকে পড়ে মেঝেতে। টক, টাচ স্ক্রিনের ফাটল ধরে যায়, মুহূর্তেই বিস্ফোরিত হয়ে যায় রকি। কুত্তার বাচ্চা, এত বড় সাহস তোর! আমার মোবাইলে ফোন দিলি, বেজন্মা! তার গলায় বিষ, চোখে আগুন। এই অপমান সহ্য করতে না পেরে অনেক দাঁত চেপে বলে, রকি ভাই, গালি দিবেন না। এইটুকু প্রতিবাদ যেন আগুনে ঘি ঢেলে দিল। রকি ধাক্কা দিতে দিতে এগিয়ে আসে। কি করবি হুম? তুই বেজন্মা, তোর জন্মেরই ঠিক নাই। শব্দগুলো ছুরির মতো বিঁধে যায় অনেকের বুকের ভেতরে। হঠাৎই সবকিছু ভেঙে যায়। অনেক আর নিজেকে সামলাতে পারে না, সে ঝাঁপিয়ে পড়ে, এলোপাথারি ঘুষি মারতে থাকে রকিকে। ঠিক তখনই এসে হাজির হয় মুন্না। দুইজনে মিলে চেপে ধরে অনেককে। তারপর শুরু হয় নির্মম প্রহার। ঘরের এক কোণে দাঁড়িয়ে সবকিছুই দেখছে তার বাবা আর সৎমা, নির্লিপ্ত, নিশ্চুপ। হঠাৎ সৎমা আমেনা বেগম তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠেন, তুই আমার ছেলেদের গায়ে হাত তুলিস, তোর এত বড় সাহস! অনেকের চোখ লাল হয়ে ওঠে, বুকে জমে থাকা আগুন যেন একসাথে বেরিয়ে আসে। এটা আমার বাড়ি,
আমার বাবার বাড়ি। আপনাকে বিয়ে করা হয়েছে আমার দেখাশোনা করার জন্য, কিন্তু আপনি আমার বাবার টাকায় নিজের 2 ছেলেকে মানুষ করছেন, সবকিছু দিচ্ছেন, সব চাওয়া পাওয়া পূরণ করছেন, আর আমি কিছুই পাই না। আপনি আমার মায়ের বড় বোন আর বিধবা ছিলেন। সবাই মনে করছে আপনার সাথে বাবার বিয়ে হলে যেমন আপনার এই 2 ছেলে বাবা পাবে, আমিও মা পাবো। কিন্তু রকি মুন্নাবাই বাবা পেলেও আমি মা পাইনি। সে আরো চিৎকার করে ওঠে। রকি মুন্না কি আমার বাবার সন্তান? ওরা তো আপনার আগের স্বামীর সন্তান। তাহলে ওরা আমার বাবার টাকার ইনকামে সবকিছু পাচ্ছে, কিন্তু আমি কেন পাচ্ছি না? কথাগুলো যেন বজ্রপাত। তার বাবা স্তব্ধ হয়ে যায় আর আমিনা বেগম রাগেই উন্মত্ত। রকি, মুন্না, দাঁড়িয়ে আছিস কেন? এই বেজন্মাটাকে বেঁধে ফেল। মুহূর্তেই তারা অনেককে দড়ি দিয়ে বেঁধে ফেলে। তার শার্ট ছিঁড়ে ফেলা হয়, উন্মুক্ত হয়ে যায় পিঠ। ঘরের ভেতরে অদ্ভুত নীরবতা নেমে আসে, ঝড়ের আগের নিস্তব্ধতা। কিছুক্ষণ পর আমিনা বেগম ফিরে আসে, হাতে লাল হয়ে জ্বলতে থাকা গরম খুন্তি। লোহার সেই দ্বন্দ্ব এতটাই উত্তপ্ত যে তার রং রক্তিম হয়ে উঠেছে। অনেকের গলা শুকিয়ে যায়, চোখে ভয়ের ছাপ। আমিনা বেগম ধীরে ধীরে এগিয়ে এসে বলে, তোর এত সাহস আমার ছেলেদের দিকে চোখ তুলে তাকাস, তাদের গায়ে হাত তুলিস? কথা শেষ না হতেই ছ্যাঁকা গরম খুন্তি দিয়ে লাগে অনেকের পিঠে। একটা হৃদয় বিদারক চিৎকার ছড়িয়ে পড়ে পুরো ঘরে। যন্ত্রণার তীব্রতায় অনেকের শরীর কেঁপে ওঠে, যেন প্রাণটাই বেরিয়ে যাবে। রকি, মুন্না, এমনকি আমিনা বেগমও মুহূর্তের জন্য কান চেপে ধরে, কিন্তু অত্যাচার থামে না। খুন্তিটা যখন টেনে সরানো হয়, সাথে উঠে আসে পড়ে যাওয়া চামড়া। নিচে লাল টুকটুকে মাংস স্পষ্ট হয়ে ওঠে। অনেক ছটপট করতে থাকে, কাঁপা কণ্ঠে বলে, তোমাদের আল্লাহর দোয়াই লাগে, প্লিজ, আমি আর পারছি না। কিন্তু তার আরতি যেন দেয়ালে লেগে ফিরে আসে। আমিনা বেগম এবার কাঁচা মরিচ লবণ এনে কচলে দেয় সেই পোড়া জায়গায়, ঘষতে থাকে। যন্ত্রণা আর কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়। অনেকের চোখ উল্টে যায়, শরীর ঢলে পড়ে। শেষ পর্যন্ত সে অজ্ঞান হয়ে যায়। ঘরের ভিতরে তখন শুধু পোড়া মাংসের গন্ধ আর এক অসহায় মানুষের নিঃশব্দ আর্তনাদ ভেসে বেড়াচ্ছে। পরদিন সকাল, অনেকের জ্ঞান ফিরতেই শরীরের প্রতিটি অংশ যেন বিদ্রোহ শুরু করলো। পিঠের পোড়া ক্ষত, হাত পায়ের ব্যথা, সব মিলিয়ে যেন দেহটা আর নিজের নেই। কষ্ট করে পাশ ফিরতেই চোখ পড়ে তার পুরনো বাটন ফোনে। সময় সকাল 9টা। মুহূর্তেই তার মনে পড়ে যায় সবকিছু, গত রাতের নির্মম অত্যাচার আর আজকের সেই প্রতিশ্রুতি। ইসরাতকে সবার সামনে প্রপোজ করা। একটা গভীর শ্বাস নেয় সে, যন্ত্রণাকে উপেক্ষা করে উঠে বসে। মুখে একটু পানি দেয়, তারপর পুরনো গেঞ্জি গায়ে তোলে। কিন্তু কাপড়টা পিঠের ক্ষতে ছোঁয়া লাগতেই এক তীব্র জ্বালা যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে শরীরে। তবুও থামে না সে, কারণ তার বিশ্বাস আজ সে এমন একজনকে পাবে যে তাকে বুঝবে, যে তার মতোই কষ্টের ভেতর দিয়ে বড় হয়েছে, যে তাকে ভালোবাসবে। কিন্তু অনেক জানে না সে আসলে নিজের জীবনের সবচেয়ে বড় ভুলের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মাঠ আজ অস্বাভাবিকভাবে ভিড়াক্রান্ত। মাঝখানে দাঁড়িয়ে ইসরাত, চোখে এক অদ্ভুত স্থিরতা। অনেক ধীরে ধীরে এগিয়ে আসে, প্রতিটি পদক্ষেপ শরীর কেঁপে ওঠে, তবুও থামে না। হাতে একটা লাল গোলাপ। ইসরাতের সামনে এসে সে হাঁটু গেড়ে বসে পড়ে। চারদিক নিস্তব্ধ। তারপর কাঁপা অথচ গভীর কণ্ঠে বলতে শুরু করে, ইসরাত, জীবনে কখনো কাউকে কিছু দেওয়ার মতো কিছু ছিল না আমার। না টাকা, না নিশ্চিন্ত একটা ভবিষ্যৎ। শুধু ছিল কিছু কষ্ট, কিছু না বলা গল্প। তুমি যখন আমার পাশে বসেছিলে, প্রথমবার মনে হয়েছিল কেউ আছে যে আমার নীরবতাকে বুঝতে পারে। তোমার চোখে আমি নিজের কষ্টের প্রতিচ্ছবি দেখেছি, আর সেই প্রতিচ্ছবিতেই আমি খুঁজে পেয়েছি আমার পৃথিবী। আমি জানি না আমি তোমাকে সুখ দিতে পারবো কিনা, কিন্তু আমি প্রতিশ্রুতি দিতে পারি আমার সব নিঃশ্বাস পর্যন্ত তোমাকে আগলে রাখবো। ইসরাত, তুমি কি আমার হবে? মাঠ জুড়ে নিস্তব্ধতা। ইসরাত এগিয়ে এসে গোলাপটা হাতে নেয়। অনেকের মুখে ছড়িয়ে পড়ে অপরিসীম আনন্দের আলো। মনে হয় তার সব কষ্ট যেন সার্থক। কিন্তু পর মুহূর্তেই ঠাস ঠাস দুইটার জোরে চড় বসে তার গালে। সবকিছুই যেন থেমে যায়। অনেকে স্তব্ধ, চোখ দিয়ে নীরবে গড়িয়ে পড়ে জল। লজ্জা, অপমান আর অবিশ্বাসে ভেঙে পড়ে সে। ইসরাত গর্জে ওঠে, কুত্তার বাচ্চা, ভিখারির ছেলে, তোর এত বড় সাহস!
তুই আমাকে প্রপোজ করিস? তুই আমার বাড়ির কাজের লোক হওয়ার যোগ্য না, আর আমি তোর সাথে সম্পর্ক করব? অনেক অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে, কাপা গলায় বলে, তাহলে এই 3 মাস আমাদের মধ্যে কি ছিল ইসরাত? আমার নাম মুখে নিস না। তোর সাহস কি করে হয়? অনেক চোখ মুছে ধীরে বলে, আমি কি জানতে পারি কেন আজ আমাকে সবার সামনে এই অপমান করা হলো? আর তুমি কি সত্যি সৎমায়ের হাতে নির্যাতিত? ইসরাত ঠান্ডা হাসে। সব বলতে পারবো না, কিন্তু আমার মা বেঁচে আছে। আর তোর কারণে একদিন আমি অপমানিত হয়েছিলাম, আজ সেটা সুদে আসলে ফেরত নিলাম। অনেকের বুকটা ভেঙে চুরমার হয়ে যায়। সে কঠোর কণ্ঠেই বলে ওঠে, শুনেছিলাম নারীরা ছলনাময়ী হয়, আজ তার প্রমাণ পেলাম। আচ্ছা, তুমি কি সবকিছু এভাবেই সুদে আসলে ফেরত দাও? ইসরাত গর্বের সাথে বলে, 100-তে 100, কোনো মিস নাই। মুহূর্তের জন্য সবকিছু স্তব্ধ হয়ে যায়। তারপর অনেক হঠাৎ উঠে দাঁড়িয়ে ইসরাতকে টেনে নেয় আর তার ঠোঁটে নিজের ঠোঁটের সঙ্গে চেপে ধরে। চারদিকে স্তব্ধ। নেহা আর তার পুরো বিশ্ববিদ্যালয় সবাই যেন পাথর হয়ে যায়। সময়ের হিসাব হারিয়ে যায়, 1, 2, 3, 4 মিনিট। তারপর অনেক ধীরে ইসরাতকে ছেড়ে দেয়। ইসরাত হাঁপাতে হাঁপাতে চিৎকার করে ওঠে, কুত্তার বাচ্চা! কিন্তু কথা শেষ হওয়ার আগেই ঠাস 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 অনেক একের পর এক গুনে গুনে 6টা চড় বসিয়ে দেয় তার গালে। চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। অনেক ঠান্ডা কঠিন কণ্ঠে বলে, মিস ইসরাত, এখন সবকিছু সুদে আসলে ফেরত দিলাম। পারলে এগুলো তুমিও আবার রিটার্ন করো, তাতেই আমার কোনো সমস্যা নাই। এখন আমিও আবার রিটার্ন করব, এভাবেই চলবে। তার চোখে আর কোনো ভালোবাসা নেই, শুধু ভাঙা বিশ্বাসের ঠান্ডা আগুন। সেদিন ভালোবাসা মারা যায় আর জন্ম নেয় ঘৃণা, প্রতিশোধ আর এক অনিবার্য সংঘর্ষের গল্প। অনেকের সেই অপ্রত্যাশিত প্রতিক্রিয়ায় পুরো ভার্সিটি যেন স্তব্ধ হয়ে গেছিল। কারো মুখে কথা নেই, শুধু বিস্ময় সহকার চাপা গুঞ্জন। নেহা নিচু গলায় ফিসফিস করে বলে, এই ছেলেটাকে আমরা সহজ সরল ভাবছিলাম, কিন্তু এটা তো পুরো জ্বলন্ত আগুন, যেখানে হাত দিলে পুড়ে ছাই হয়ে যাবে। ইসরাতের চোখে তখন আগুন জ্বলছে, অপমান, রাগ, প্রতিশোধ সব মিলিয়ে সে যেন অন্য মানুষ। দাঁত চেপে বলে ওঠে, কুত্তার বাচ্চা! তোর এই অপমান আর থাপ্পড় সুদে আসলে ফেরত না দিতে পারলে আমি আমার নামই বদলে ফেলবো। অনেক থেমে তাকায় তার দিকে, চোখে অদ্ভুত ঠান্ডা কঠোরতা। আমাকে অন্য 10টা সহজ সরল ছেলে ভেবো না ইসরাত, তাহলে জীবনের সবচেয়ে বড় ভুল করবে। এই বলে সে হাঁটা শুরু করে, তার চোখ দিয়ে নীরবে জল গড়িয়ে পড়ছে। হৃদয়টা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। পেছনে হাসাহাসি ফিসফাস ইসরাতকে নিয়ে। ইসরাত রাগে ফুঁসতে ফুঁসতে সেও সেখান থেকে চলে যায়। বাড়িতে ফিরে অনেক একা বসে থাকে অন্ধকারে, মনে মনে বলে, ইসরাত, তোমার আমার মন নিয়ে খেলা করা উচিত হয়নি। এরপর সে আর ভার্সিটিতে যায় না। ফাইনাল পরীক্ষা শেষ, এখন শুধু রেজাল্টের অপেক্ষা। সত্যি বলতে সে এতদিন যেত শুধু ইসরাতের জন্যই। সময় গড়ায়, 1 মাস পরে রেজাল্ট বের হয়। অনেক ফার্স্ট ক্লাস পায়, কিন্তু তার জীবনের খুশি আসার আগেই আবার নামে অন্ধকার। একদিন হঠাৎ সৎমা আমিনা বেগম দরজা বন্ধ করে বলে, আগামীকাল তোর মামাতো বোন ময়ূরীর সাথে তোর বিয়ে, তাই তুই এই রুমে বন্দি থাকবি। অনেক যেন আকাশ থেকে পড়ে, চিৎকার করে ওঠে, আমি মরে গেলেও এই মুটকি হাতির বাচ্চাকে বিয়ে করব না। আমিনা বেগম ঠান্ডা গলায় বলে, আগে বিয়ে কর, তারপর মর, আমার কোনো সমস্যা নেই। পরদিন বিয়ের আয়োজন জমে ওঠে। রকি আর মুন্না জোর করে অনেককে শেরওয়ানি পরিয়ে দেয়। অনেক শেষ চেষ্টা করে। আপনি মামার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছেন আপনার ছেলেদের জন্য। সে টাকার জন্য আমি কেন ওই মেয়েকে বিয়ে করব? রকি ভাই বা মুন্নাবাকে বলুন না বিয়ে করতে। আমিনা বেগম হেসে ওঠে, না না, এত মোটা মেয়েকে আমার ছেলেদের বউ করব? এটা তোরই যোগ্য। এই কথার পর আর কিছু বলার থাকে না। অনেক চুপ করে যায়, কারণ সে জানে এই বাড়িতে তার কথা কেউ শোনে না। সে পালানোর চেষ্টা করে, কিন্তু পারে না। রকি আর মুন্না তাকে পাহারা দিচ্ছে, যেন সে কোনো বন্দি আসামি। অন্যদিকে এই খবর পৌঁছে যায় ইসরাতের কাছে। তার চোখে আবার সেই চেনা আগুন জ্বলে ওঠে। সে নেহাকে নিয়ে পরিকল্পনা করে, একটা ভয়ঙ্কর পরিকল্পনা। বিয়ের আসরে গিয়ে চিৎকার করে বলবো, আমি অনেকের সন্তানের মা হতে চলেছি।
আমাদের অনেক দিনের সম্পর্ক। প্রমাণ হিসেবে ভার্সিটির মাঠে কিসের ভিডিও আছে। ইহা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরেই বলে, দোস্ত, এটা কিন্তু অনেক বড় কিছু হয়ে যাবে। ইসরাত ঠোঁট বাঁকিয়ে হাসে। ও আমাকে সবার সামনে অপমান করেছে, এবার আমি ওকে শেষ করে দেব। যখন সবাই ওই হারামিকে অপমান করবে, তার চরিত্র নিয়ে কথা বলবে, কনের পরিবার পিটাবে, তখন আমি পালিয়ে চলে আসব। তার চোখে তখন আর কোনো দ্বিধা নেই, আছে শুধু প্রতিশোধ। কিন্তু ইসরাত মনের অজান্তেই অনেকের উপকার করতে চলেছে। অনেক একবার তাকায় তার হবু স্ত্রীর দিকে, তারপর ধীরে ধীরে চোখ তুলে আকাশের দিকে, মনে মনে বলে, এই মুটকিকে বিয়ে করা মানে তো সারা জীবন একটা হাতির বাচ্চা লালন করা। না, যেভাবেই হোক পালাতে হবে। কিন্তু চারপাশে চোখ বুলিয়ে তার আশা ভেঙে যায়। রকি আর মুন্না ঠিক যেন দেহরক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এক পাও নড়ার সুযোগ নেই। সব দরজা যখন বন্ধ, ঠিক তখনই একটা বজ্রধ্বনির মতো চিৎকার। এই বিয়ে থামান, এই বিয়ে হবে না। আমি অনেকের সন্তানের মা হতে চলেছি। সমস্ত আসর থমকে যায়, অনেক বিস্ময়ে তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে মুখ তুলে আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে ফেলে, নিজের অজান্তেই। ইসরাত তার জীবনের সবচেয়ে বড় উপকারটাই করে ফেলেছে। এর পরের ঘটনা সবাই জানে। এখন বর্তমান। ইসরাত ভ্রুকুচকে অনেকের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, তোর সাথে ওই মুটকির বিয়ে দিতে চাচ্ছিল কেন তোর পরিবার? অনেক হালকা হেসে যেন কষ্ট ঢাকতে চায়। আমার সৎ মা, আসলে আমার বড় খালা, উনি বিধবা ছিলেন। মা মারা যাওয়ার পর বাবা তাকে বিয়ে করে। তার আগের স্বামীর 2 ছেলে, রকি আর মুন্না। ওদের ভবিষ্যতের জন্য আমার মামার কাছ থেকে 10 লক্ষ টাকা ধার নেয়। সেই টাকার জন্যই আমাকে জোর করে ওই মামাতো বোনটার সাথে বিয়ে দিচ্ছিল। একটু থামে সে, এরপর ঠোঁটে ব্যঙ্গের হাসি। আমি পালানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ঠিক তখনই তুই কালনাগিনী এসে আমার কঠিন কাজটা সহজ করে দিলি। কতগুলো শুনে ইসরাতের মাথায় যেন আগুন ধরে যায়, রাগে নিজের চুল টানতে থাকে। অনেক সাথে সাথে মজা করে বলে ওঠে, হে, কি করছিস মিস কালনাগিনী? টাকলি হয়ে গেলে কিন্তু সবাই বলবে অনিকের বউ টাকলি। এই বলে সে অট্ট হাসিতে ফেটে পড়ে। ইসরাত চোখ রাঙিয়ে বলে, অনেকের বউ? ছি, বউ মাই ফুট। রাগে একটা বালিশ ছুঁড়ে মারে অনেকের দিকে। নে, এটা নিয়ে নিচে শুয়ে পড়। অনেক বালিশটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ থাকে। পিঠের পোড়া ক্ষতটা যেন আবারও জ্বলে ওঠে। মনে মনে ভাবে, এই অবস্থায় নিচে শোয়া মানে আবার নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তারপর হঠাৎই গর্জে ওঠে, এই কালনাগিনী, আমি উপরে শুব, তোর ইচ্ছা হলে আমার পাশে শো, না হলে নিচে শো। আর বেশি বাড়াবাড়ি করলে সরাসরি শ্বশুর মশাইয়ের কাছে চলে যাব। কথাটা যেন সোজা গিয়ে লাগে ইসরাতের অহংকারে। সে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর অনিচ্ছা সত্ত্বেও বিছানার এক পাশে শুয়ে পড়ে, মাঝখানে একটা কোল বালিশ দিয়ে দেয়, দেয়াল তৈরি করে। চোখ বন্ধ করে দাঁত চেপে চেপে মনে মনে বলে, মিস্টার হারামি, তোর জীবনটাকে আমি জাহান্নাম বানিয়ে ছাড়বো। আর অন্য পাশে অনেকও চুপচাপ শুয়ে থাকে, চোখ বন্ধ, কিন্তু ঘুম নেই। দুজন মানুষ এক বিছানায়, কিন্তু মাঝখানে যেন এক অদৃশ্য যুদ্ধরেখা, যেখানে ভালোবাসা নেই, শুধু প্রতিশোধ, রাগ আর অজানা এক ভবিষ্যতের অপেক্ষা। সকালটা যেন শুরুই হলো বিস্ফোরণ দিয়ে। ইসরাতের ঘরের দরজা ঠাস করে খুলে ভিতরে ঢুকে পড়ে তার চাচাতো বোন আয়েশা, একদম নক না করেই। আর পরের মুহূর্তেই তার চোখ পড়ে এক বিছানায় শুয়ে থাকা 2জন মানুষের উপর। আ একটা তীব্র চিৎকার পুরো বাড়ি কেঁপে ওঠে। চিৎকার শুনে ঘুম ভেঙে যায় অনিকার ইসরাতে। তারা কিছু বুঝে ওঠার আগেই এক এক করে সবাই এসে ভিড় করে সেই ঘরে। ইসরাত বিরক্ত হয়ে উঠে বসে। রুমে ঢোকার আগে নক করতে পারিস না? এত চিৎকার করলি কেন? তার জেঠিমা কড়া গলায় জিজ্ঞেস করেন। তোর সাথে এটা কে? পরিস্থিতি আরো জটিল হওয়ার আগেই আসলাম খান এগিয়ে এসে শান্ত গলায় বলেন, এটা ইশরাতের স্বামী, গতকালই ওদের বিয়ে হয়েছে। কথাটা যেন আবার এক দফা বিস্ফোরণ ঘটায়। আসলাম খানের বড় ভাই আকরাম খান রেগে গিয়ে বলেন, তুই এই বাড়ির বড় মেয়েকে বিয়ে দিলি আর আমাদের বললি না। আর আবির যদি জানতে পারে ইসরাতের বিয়ে হয়ে গেছে, তুই জানিস তো কি হবে? সব তছনছ করে দেবে। আসলাম খান এবার গম্ভীর হয়ে বলেন, ভাইয়া, তোমাদের আদরের ভাতিজি 2 মাসের অন্তঃসত্ত্বা। এটা জানার পর আর দেরি করিনি।
আর আপাতত সবাই এই বিয়ের ব্যাপারটা আবিরের কাছ থেকে গোপন রাখবে। ঘরের ভিতরে নিস্তব্ধতা নেমে আসে। আকরাম খান কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, ঠিক আছে। আর জামাই, তুমি একটু পরে আমাদের সাথে দেখা করবে। অনেক চুপচাপ মাথা নাড়ে। একসময় আয়েশা ঠোঁট বাঁকিয়ে বলে ওঠে, দুলা ভাই, আপনার তো পোড়া কপাল। এমন জল্লাদ মেয়ে বিয়ে করার চেয়ে চিরকুমার থাকাই ভালো ছিল। এ কথা শুনে ইসরাত তেড়ে ওঠে। যাবি নাকি থাপ্পড় খাবি? আয়েশা হেসে বেরিয়ে যায়। সবাই চলে যাওয়ার পর ঘরে শুধু তিনজন, আসলাম খান, অনিক আর ইসরাত। আসলাম খান চেয়ার টেনে বসে বলেন, অনেক, তোমাকে কিছু প্রশ্ন করি? অনেক শান্তভাবে বলে। জি করুন। আসলাম খান চোখ সরু করে তাকায়। তুমি আমার মেয়ের মধ্যে এমন কি দেখলে যে তাকে পছন্দ করলে? সে তো ছেলেদের মতো বখাটে বেয়াদব, বলতে গেলে নির্লজ্জ বেহায়া। অনেক কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে সব বলতে শুরু করে। ইসরাতের সেই মিথ্যে গল্পগুলো, সৎমায়ের অত্যাচারের কথা, তার প্রতি নিজে দুর্বল হয়ে পড়া। শুধু বাদ দেয় সেই দিনের অপমান, থাপ্পড় আর প্রপোজালের ঘটনা। শেষে বলে, এসব শুনে আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়ি, কিন্তু পরে জানতে পারি সবই মিথ্যা। কথাগুলো শুনে ইসরাতের চোখ লাল হয়ে ওঠে। রাগে তার শরীর কাঁপতে থাকে, তবুও বাবার সামনে কিছু বলতে পারে না। আসলাম খান আবারও প্রশ্ন করেন, তোমাদের বিচ্ছেদ হলো কিভাবে? অনেক একটু থামে, তারপর সুযোগ বুঝে আরো আগুনে ঘি ঢালে। আমি জানতে পারি ইসরাত আমার ছাড়া আরো অনেক ছেলের সাথে সম্পর্কে জড়িত, তাই আমি নিজেই ব্রেকআপ করি। এবার ইসরাত যেন ফেটে পড়বে, কিন্তু নিজেকে ধরে রাখে কষ্ট করে। আসলাম খান গম্ভীর নিঃশ্বাস ফেলে বলেন, ওর মতো মেয়ে জন্ম দেওয়া আমার জীবনে সবচেয়ে বড় ভুল। আমি কখনো চাইতাম না জোর করে ওর সাথে তোমার বিয়ে হোক। আমি চাই না ওকে বিয়ে করে তোমার জীবনটা নষ্ট হোক। তারপর একটু থেমে কড়া কণ্ঠে, কিন্তু বিয়ের আগে তোমরা এসব করেছো? অনেক দ্রুত বলে ওঠে। আচ্ছা আঙ্কেল, বুঝতে পারছি, আর কিছু বলতে হবে না। ওদিকে ইসরাত মনে মনেই ফুঁসছে। হারামির বাচ্চা, আমার নামে নালিশ করিস? তোর খবর আছে। ঠিক তখনই আসলাম খান তাকিয়ে বলে ওঠেন, ইশরাত মনে মনে গালি দেওয়া হলে যা, ফ্রেশ হয়ে আয়। ইসরাত চমকে ওঠে, মনে মনেই ভাবে, এই মানুষটার জন্য একটু মনে মনেও কথা বলতে পারি না, সব কিছু বুঝে যায়। চুপচাপ উঠে ঘর থেকে বেরিয়ে যায়। ইসরাত বেরিয়ে যেতেই আসলাম খান আবারও অনেকের দিকে তাকায়। কণ্ঠ এবার অনেকটাই নরম। অনেক, তুমি আবার ভার্সিটিতে ভর্তি হবে, বিজনেসে মাস্টার্স করবে। আর তোমাকে আমি পূর্ণ স্বাধীনতা দিলাম, ইশরাতকে ভয় পাওয়ার দরকার নেই। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ান। ভবিষ্যতে তুমি আমার ব্যবসা সামলাবে। কথাগুলো যেন অনেকের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আসলাম খান বেরিয়ে যান। অনেক কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে খুঁজতে খুঁজতে এগিয়ে যায় আকরাম খানের রুমের দিকে। অনেক ধীরে ধীরে গিয়ে দরজায় নক করে। ভেতর থেকে ভেসে আসে ভারী গলা। ভিতরে আসো। দরজা ঠেলে ঢুকতেই আকরাম খান গভীর দৃষ্টিতে তাকায় তার দিকে। কিছুক্ষণ চুপ থেকে বলেন, জামাই, আমাদের এই পরিবারের বড় ছেলে আবির। লোকজন তাকে সাইকো বলে, এক রকমের পাগল। আর সত্যি বলতে সে আমাদের জীবনের সবচেয়ে বড় পাপ। কথাগুলো শুনে অনেকের বুকের ভেতরে হালকা কাঁপন ধরে, তবুও সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আকরাম খান আবারও বলেন, ইসরাতের জন্য সে পাগল, একেবারে উন্মাদ। এই পর্যন্ত 3 জনের হাত কেটে দিয়েছে শুধু ইসরাতের হাত ধরার অপরাধে। এর মধ্যে একজন ছিল বড় পুলিশ অফিসার। আর কার কত হাত পা ভেঙেছে তার হিসাবও নেই। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। অনেকের গলা শুকিয়ে আসে, কিন্তু সে নিজেকে সামলায়, কারণ সে এমন নির্যাতন দেখেছে যা ভয়কে অনেকটাই ম্লান করে দিয়েছে। আকরাম খান একটু নরম হয়ে বলেন, তবে আপাতত চিন্তা নেই, আবির লন্ডনে আছে, সহজে দেশে আসতে পারবে না। কিন্তু ইসরাতের সাথে তুমি কিভাবে সংসার করবে সেটা বুঝতে পারছি না। মেয়েটা খুব বেপরোয়া। অনেক মাথা নিচু করে শান্ত গলায় বলে, জি আঙ্কেল, আমি চেষ্টা করব ওকে ভালো করার, ইনশাল্লাহ পারবো। ঠিক তখনই পেছন থেকে আসলাম খানের গলা ভেসে আসে। এই একটা কথাই তোমাকে আমার মনের মধ্যে জায়গা করে দিয়েছে। অনেক ঘুরে তাকায়। আসলাম খান এগিয়ে এসে বলে,
তোমার যা প্রয়োজন আমি সব দেব, কিন্তু আমার মেয়েটাকে ঠিক করতে হবে, ওকে মানুষ করতে হবে। অনেক দৃঢ় কণ্ঠে বলে। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আঙ্কেল। আসলাম খান পকেট থেকে একটা চাবি আর একটা কার্ড বের করে তার হাতে দেয়। এই নাও বাইকের চাবি, আর এটা ক্রেডিট কার্ড। নিজের জন্য যা লাগে কিনে নিও, আর তোমার হাত খরচ। তুমি আমাদের কোম্পানির ভবিষ্যৎ সিইও। একটু থেমে আসলাম খান। আর আমি তোমার জন্য মাস্টার্সে ভর্তির সকল ব্যবস্থা করে দিয়েছি। আগামীকাল থেকে ক্লাস শুরু। আকরাম খান এবার গম্ভীর কণ্ঠে বলে। আর একটা কথা, যদি কখনো আবির দেশে ফিরে আসে তাহলে শক্ত হয়ে দাঁড়াতে হবে তোমাকে। মনে রাখবে, দুনিয়ায় শক্তের ভক্ত নম্রের জন্ম। কথাগুলো যেন অনেকের মাথায় গেঁথে যায়। ঘর থেকে বেরিয়ে আসে অনেক, মনে মনেই ভাবে। এই কালনাগিনী তো ডেঞ্জারাস, পুরো পরিবারের বদনাম তার জন্য। কিন্তু এই আবিরটা আসলে কি জিনিস? তারপর নিজের মনেই হেসে ফেলে। যাক, আপাতত 6 মাস ভার্সিটিতে এনজয় করি, তারপর দেখা যাবে। হঠাৎ পেছন থেকে এক লোক ডাকে। আপনি অনিক? অনেক ঘুরে তাকায়। হ্যাঁ, কেন? লোকটা ভদ্রভাবেই বলে। আসলাম স্যার আমাকে পাঠিয়েছেন আপনার গেট আপ, হেয়ার স্টাইল আর চলাফেরার স্টাইল পরিবর্তন করার জন্য। অনেক কিছু না বলেই তার সাথে চলে যায়। অন্যদিকে ইসরাত বাসা থেকে বেরিয়ে আসে, ভার্সিটিতে যাওয়ার জন্য একটা বাইকে উঠে বসে। আর পরের মুহূর্তেই সে শক্ত করে জড়িয়ে ধরে সে বাইকারকে। দৃশ্যটা দূর থেকে দেখে ফেলে অনেক। এক মুহূর্তের জন্য তার বুকের ভেতরটা হাহা করে ওঠে। একটা অদ্ভুত কষ্ট এসে চেপে ধরে, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নেয়। চোখে ভেসে ওঠে ঠান্ডা দৃঢ়তা। মনে মনেই বলে। আজকে যাও মিসেস কালনাগিনী, কাল থেকে তুমি আমার হাতের মুঠোয় চলে আসবে। তার ঠোঁটে ধীরে ধীরে ফুটে ওঠে এক রহস্যময় হাসি, যেখানে ভালোবাসা নেই, আছে পরিকল্পনা। ঘরের দরজা বন্ধ, ভেতরে ভারী নীরবতা। সামিরা খান ধীরে ধীরে এগিয়ে এসে আকরাম খানের সামনে দাঁড়ালেন, চোখে কটাক্ষ, ঠোঁটে বিদ্রুপ। তুমি এত ভালো কবে থেকে হলে? আকরাম খান ভ্রু কুঁচকে তাকালেন। হঠাৎ এমন কথা কেন বলছো? সামিরা খান ঠান্ডা গলায় বললেন। তুমি খুব ভালো করেই জানো ইসরাতের বিয়ে ওই গরিবের ছেলের সাথে হয়েছে। তার মানে এই বিশাল সম্পত্তি আমাদের হাতছাড়া। আর তুমি এত শান্ত কিভাবে? স্ত্রীর কথাগুলো শেষ হতেই আকরাম খানের চোখে রাগ জ্বলে উঠল। জানি, দাঁত চেপে বললেন তিনি। কিন্তু আসলাম আমাদের কিছু না জানিয়ে বিয়ে দিয়েছে তার মেয়েকে। তখন আমি কি করতাম বলো? তাই ভালো মানুষের মুখোশ পরে থাকলাম। তার ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠল এক ভয়ঙ্কর হাসি। আর তোমার ছেলে আবির একটা সাইকো মেন্টাল। ওর মতো ছেলের হাতে আসলাম কোনোদিনই তার মেয়েকে দেবে না। এটা আমরা দুজনেই জানি। আর তুমি ভালো করে জানো আসলাম আবির দেশে যেন আসতে না পারে তার ব্যবস্থা করে রাখছে আগে থেকে। সামিরা খান উদ্বিগ্ন হয়ে বললেন। তাহলে কি সব শেষ? আকরাম খান ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, জানলার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর ঘুরে দাঁড়িয়ে নিচু ঠান্ডা কণ্ঠেই বললেন। না, কিছুই শেষ হয়নি। ঘরের বাতাস যেন থমকে গেল। ওই ভিখারির ছেলেটাকে একটা মিথ্যা অভিযোগে ফাঁসাবো, না হলে তার চোখে তখন নিষ্ঠুর ঝিলিক। একেবারে উপরে পাঠিয়ে দেব। সামিরা খান চমকে উঠলেও পরক্ষণেই ঠোঁটে হাসি ফুটে ওঠে। তারপর? আকরাম খান ধীরে ধীরে বলে। তারপর আসলামের মেয়ে হবে ডিভোর্সি বা বিধবা, আর তখন মানবতার হাত বাড়িয়ে আমাদের আবির তাকে বিয়ে করবে। ঘরে অট্টহাসি গুঞ্জরিত হয়। দুজনের হাসি দেয়ালের সাথে ধাক্কা লেগে ফিরে আসে। অন্যদিকে একটা ভয়ঙ্কর সত্য, বিকেলের আলো নিস্তেজ। আসলাম খান এসে বসেন সামনে রহিম। কি হলো? আমার জামাইকে ঠিক করে দিয়েছো তো সবকিছু? জি স্যার। রহিম বলে ওঠে। ছেলেটা কেমন লাগলো? আসলাম খানের প্রশ্ন। রহিম কিছুক্ষণ চুপ থাকে, তারপর নিচু গলায় বলে। স্যার, ছেলেটা খুব সহজ সরল, কিন্তু ভেতরে অনেক আগুন, আর ওর ওপর ভয়ঙ্কর নির্যাতন হয়েছে। আসলাম খান কপাল কুঁচকে। কিভাবে বুঝলে? রহিমের কণ্ঠ ভারী হয়ে আসে। স্যার, কাপড় ট্রাই করানোর সময় গেঞ্জি খুলতেই দেখি ওর পিঠটা মানুষের মতো না, মনে হচ্ছিল বারবার অ্যাসিডের ঝলসে পুড়িয়ে দেওয়া হয়েছে তার পিঠ। রহিম একটু থামে। এক জায়গায়
এখনো কাঁচা মাংস দেখা যাচ্ছিল। মনে হয়েছে এই তো গতকাল পুড়িয়েছে। গন্ধটা অসহ্য। আসলাম খান হঠাৎ উঠে দাঁড়ান। কি বলছো তুমি? তার চোখে বিস্ময়, ক্ষোভ আর এক অদ্ভুত মায়া। ধীরে ধীরে তিনি ফিসফিস করে বলেন, এই ছেলেটা এত কষ্ট নিয়ে বেঁচে আছে? পরদিন সকাল, বিশ্ববিদ্যালয়ের গেট, চিরচেনা কোলাহল, আড্ডা, হাসি। হঠাৎ একটা বাইকের তীক্ষ্ণ গর্জন পুরো পরিবেশ চিরে দেয়। সবাই একসাথেই তাকায়। গেট দিয়ে ঢুকছে কালো চকচকে R15, ধীরে আত্মবিশ্বাসী ভঙ্গিতে। বাইকটা থামতেই হেলমেট খুলে ফেলে ছেলেটা। আর সেই মুহূর্তেই সমস্ত শব্দ যেন স্তব্ধ হয়। অনেক, কিন্তু এটা আর আগের সেই অনেক না। চুল স্টাইলিশ করে কাটা, পরনে নিখুঁত ফিটিং শার্ট, হাতে দামি ঘড়ি, চোখে ঠান্ডা তীক্ষ্ণ আত্মবিশ্বাস। সে বাইক থেকে নামতেই চারপাশে ফিসফাস ছড়িয়ে পড়ে। ওইটা কি অনেক? অসম্ভব দোস্ত, পুরো হিরো লাগছে। ক্যাম্পাসের একপাশে দাঁড়িয়ে ছিল ইসরাত আর নেহা। বাইকটা দেখেই তারা তাকায়। প্রথমে চিনতে পারে না, তারপর ইসরাতের চোখ বড় হয়ে যায়। নিহা, ওটা অনেক? নেহা স্তব্ধ। দোস্ত, ও তো পুরো বদলে গেছে। অনেক ধীরে ধীরে হাঁটছে। তার প্রতিটি পদক্ষেপ আত্মবিশ্বাস ঝরে পড়ছে। মেয়েদের চোখ আটকে আছে তার উপরে। উফ, আগে খেয়াল করিনি। এত হ্যান্ডসাম, পুরো ক্রাশ। ইসরাত স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তার বুকের ভিতরে অদ্ভুত কাঁপন। এই ছেলেটা, এই পরিবর্তন কিভাবে? এই দৃষ্টি, সবকিছুই তাকে অস্বস্তিতে ফেলে। অনেক পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় 1 সেকেন্ডের জন্য তাকায় ইসরাতের চোখে। সেই দৃষ্টিতে নেই ভালোবাসা, নেই কষ্ট, শুধু ঠান্ডা হিসেবে আগুন। তার ঠোঁটে ধীরে ফুটে ওঠে এক হালকা বাঁকা হাসি। দুপুরের রোদ তখন ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়েছে। হালকা গরম, চারিদিকে কোলাহল, কিন্তু সেই ভিড়ের মাঝেই অনেকের চোখ হঠাৎই আটকে গেল। ইসরাত, সে বসে আছে এক ছেলের সাথে, খুব কাছাকাছি। হাসছে, কথা বলছে, মাঝে মাঝে শরীর ছুঁয়ে যাচ্ছে। অনেকের বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। ছেলেটাকে চিনতে তার দেরি হলো না। সাগর, ভালো ভদ্র ছেলে হিসেবেই পরিচিত, কিন্তু ইসরাতের সাথে এইভাবে? তার চোখ ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসে। সে সোজা হেঁটে গিয়ে দাঁড়ায় তাদের সামনে, তার কণ্ঠে বিদ্রুপের ধার। কিরে কাল লাগেনি? তোর কয়টা পুরুষ লাগে, হ্যাঁ? একটা দিয়ে হয় না তোর? কথাটা যেন আগুনে ঘি ঢেলে দিল। ইসরাত মুহূর্তে তেলে বেগুনে জ্বলে উঠল। কুত্তার বাচ্চা, তুই কি বললি? তোর এত বড় সাহস! কথা শেষ হতেই ঠাস ঠাস দুটো জোর থাপ্পড় এসে অনেকের গালে পড়ে। নিহ এগিয়ে আসে আরেকটা মারতে, কিন্তু এবার অনেক তার হাত শক্ত করে চেপে ধরে। চারপাশে মুহূর্তেই ভিড় জমে যায়। সবাই তাকিয়েছে কি হচ্ছে দেখার জন্য। অনেক ধীরে ধীরে হাত ছেড়ে দিয়ে চারিদিকে তাকায়। তার কণ্ঠ ঠান্ডা কিন্তু ধারালো। আমাকে কি তোমার মন্দিরের ঘন্টা ভাবছো, যার ইচ্ছা বাজিয়ে যাবে? একটু থামে, তারপর সরাসরি বলে, আমি কি ভুল বলেছি? নিহা সামনে এগিয়ে এসে বলে, একটু আগে আপনি আমার বান্ধবীকে কি বললেন? অনেক হালকা হেসে, কেন? আপনার বান্ধবী তো আমার বিয়েতে গিয়ে বলেছে সে আমার সন্তানের মা হতে চলেছে। চারপাশে গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেক মোবাইল বের করে ভিডিওটা প্লে করে দেয়। ভিডিওতে সবার সামনে দাঁড়িয়ে ইসরাত বলছে, আমি অনেকের সন্তানের মা। এক মুহূর্তে পুরো ক্যাম্পাস স্তব্ধ। কারোর মুখে কথা নেই। চোখ বড় বড় করে তাকিয়ে আছে সবাই। ইসরাতের মুখ ফ্যাকাশে হয়ে যায়। অনেক আবারও বলে, আরো একটা কথা, শুনেছি এই মেয়েটা মানে ইসরাত বিবাহিত। অনেক তবুও এটা বলে না ইসরাত তার স্ত্রী। চারিদিকে যেন বিস্ফোরণ ঘটে। কি? বিবাহিত? সত্যি নাকি? নিহা হতবাক। দোস্ত, এটা আমি কি শুনলাম? সত্যিই তুই ম্যারিড? সাগরও অবাক হয়ে তাকায়। ইসরাত, অনেক ভাই যা বলেছে এটা কি সত্যি? ইসরাত মুহূর্তের মধ্যে নিজেকে সামলায়। চোখে রাগ, মুখে অস্বীকার। আমি বিবাহিতা না, আমার বিয়ে হয় নাই। কথাটা বলেই সে ঘুরে দাঁড়ায়। দ্রুত পায়ে হাঁটা শুরু করে। পেছনে ফিসফিস, বিস্ময়, সন্দেহ, সব মিলিয়ে এক অস্থির পরিবেশ। হাঁটতে হাঁটতে ইসরাতের চোখে আগুন জ্বলে ওঠে। মনে মনেই বলে, না, আর না, একদিনও ওকে সহ্য করতে পারছি না। সারা জীবন কিভাবে করব? তার ঠোঁট শক্ত হয়ে আসে।
অনেককে এভাবে ফাঁসাতে হবে যেন সাপও মরে লাঠিও না ভাঙে। তার চোখে তখন ভয়ঙ্কর এক পরিকল্পনার ছায়া। বাবার চোখে ওকে অপরাধী বানাবো, আর তারপর ওর সব শেষ করব। ইসরাত ঝড়ের মতো বাড়িতে ঢুকে সরাসরি তার মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। চোখে রাগ, অপমান আর ক্ষোভের আগুন। সবকিছু খুলে বলে ভার্সিটিতে কি হয়েছে, অনেক কিভাবে তাকে সবার সামনে অপমান করেছে। সব শুনে কোহিনূর খান কিছুক্ষণ নিশ্চুপ থাকেন। তারপর হঠাৎই ঠাস ঠাস দুটো থাপ্পড় বসে ইসরাতের গালে। ইসরাত হতভম্ব হয়ে যায়, গালে হাত দিয়ে কাপা গলায় বলে, মা, তুমি আমাকে মারলে? কোহিনূর খানের চোখে তখন আগুন। এমনিতেই আত্মীয় স্বজনের কাছে তোর চরিত্র, চলাফেরা সব নিয়ে কথা শুনতে হয়, তার মধ্যে তুই এইসব নাটক করছিস? ছি! তার কণ্ঠ ঠান্ডা হয়ে আসে। এখন ভাবতে হবে এই ছেলেটাকে কিভাবে তোর জীবন থেকে সরাবো, এই বাড়ি থেকে সরাবো। এ কথা ইসরাতের ঠোঁটে ধীরে ধীরে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে, কারণ তার মাও চায় অনেক তার জীবন থেকে দূরে যাক। কোহিনূর খান সতর্ক গলায় বলেন, শোন, আপাতত ওর সাথে কোনো ঝামেলা করবি না। আর যদি তোর বাবা জেনে যায় তুই আসলে গর্ভবতী না আর প্রতিশোধ নিতে এসব করেছিস, তাহলে তোকে ত্যায্য কন্যা করে দেবে, সব সম্পত্তি হাতছাড়া হবে, দান করে দিবে গরিবদের। কথাগুলো শুনে ইসরাত বুকে ধক করে ওঠে। তাহলে এখন কি করব মা? তার গলায় উদ্বেগ। কোহিনূর খান দীর্ঘশ্বাস ফেলেন। জানি না, দেখি কিছু ভাবতে পারি কিনা। তুই আপাতত চুপ থাক, আর কোনো বয়ফ্রেন্ড নিয়ে নতুন ঝামেলা করবি না। নিজের রুমের দিকে হাঁটতে হাঁটতে ইসরাতের চোখে নতুন এক আগুন জ্বলে ওঠে। না, আমি এই সম্পত্তি হাতছাড়া করব না। আমার বাবার 100,000 কোটি টাকার একমাত্র ওয়ারিশ আমি। যেভাবেই হোক অনেককে ব্যবহার করব, তারপর নিজের মতো করে সরিয়ে দেব। তার ঠোঁটে ধীরে ধীরে ফুটে ওঠে এক হিসেবি হাসি। রুমে ঢুকে সে সোজা ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর দরজা খুলে বেরিয়ে আসে ইসরাত, শুধু ব্লাউজ ও পেটিকোট পরে। ভেজা চুল কাঁধ বেয়ে নেমে এসেছে, জলের ফোঁটা টুপটুপ করে গড়িয়ে পড়ছে তার ত্বকের উপর দিয়ে। ভেজা উন্মুক্ত পেট, এই সৌন্দর্য যে কোনো কঠিন থেকে কঠিন পুরুষকে ঘায়েল করতে যথেষ্ট। মুহূর্তটা যেন থমকে যায়। ঠিক তখনই রুমে ঢোকে অনেক। দুজনের চোখাচোখি। অনেক কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায়। তার চোখে ভেসে ওঠে বিস্ময়, তারপর ধীরে ধীরে এক অচেনা অনুভূতি। এই ইসরাত যাকে সে ঘৃণা করে, বিশ্বাস করে, অবিশ্বাস করে, সেই মানুষটাকে হঠাৎ যেন অন্যরকম লাগছে। মনের ভেতরে এক অদ্ভুত টান তৈরি হয়, যেন বাস্তব আর আবেগের মাঝখানে আটকে গেছে সে। অনেকের মনে হচ্ছে সে ইসরাতের সৌন্দর্যের মাঝে হারিয়ে যাচ্ছে, গভীরভাবে ডুবে যাচ্ছে। কিন্তু অনেক জানে না এই আকর্ষণ, এই সৌন্দর্য, এই দুর্বলতা তাকে টেনে নিয়ে যাচ্ছে এক অদৃশ্য ফাঁদের দিকে। অন্যদিকে ইসরাত আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে আয়নায় অনেকের প্রতিচ্ছবি দেখে। তার চোখে খেলে যায় এক চতুর হাসি। ফাঁদে পড়ছো? ধীরে ধীরে। একই ঘরে দুজন মানুষ। অনেকে স্থির চোখে তাকিয়ে থাকে ইসরাতের দিকে। তার ভেতরে সন্দেহের কাঁটা বিঁধে যায়। কি ব্যাপার, এই কান লাগেনি হঠাৎ এমন করে সামনে এলো কেন? না, নিশ্চয়ই কোনো ফাঁদ পেতেছে, কিন্তু কি সেই ফাঁদ? সে ঠোঁট বাঁকিয়ে হালকা হেসে বলে ওঠে, ওরে কান লাগেনি। তার কণ্ঠে বিদ্রুপ ঝরে। এভাবে নিজেকে সামনে এনে আমাকে কাবু করতে পারবি ভাবছিস? ভুল ভাবছিস। তুই এমন এক মেয়ে যাকে অনেকে কাছে যাইবে, কিন্তু জীবনের জন্য নয়, ভোগ করার জন্য। কথাগুলো ছুরির মতো বিঁধে যায়। ইসরাতের চোখে আগুন জ্বলে ওঠে। মনে মনে সে ফিসফিস করে, এই হারামি দেখি সব বুঝে ফেলেছে, আবার আমাকে অপমান করছে। সে ঠোঁট শক্ত করে বলে, আমার ভার্সিটির সাগরকে তো চিনিস, সব সময় ভদ্র ভালো ছেলে, সে আমাকে ভালোবাসে। আর শুধু সে না, এমন অনেক আছে যারা আমাকে বিয়ে করতে পাগল। অনেক এবার ধীরে ধীরে সামনে এগিয়ে আসে, তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা। ঠিক আছে, সে বলে, আমরা দুজনেই জানি কে কেমন ভালো ভদ্র। তুই যদি এমন একজন ছেলেকে খুঁজে আনতে পারিস যে তোকে সত্যিকারের ভালোবেসে বিয়ে করতে চায়। সে একটু থামে, তার কণ্ঠ নিচু কিন্তু ভয়ঙ্কর আত্মবিশ্বাসে ভরা। তাহলে আমি তোর স্বামী হয়েও তোর গোলাম হয়ে থাকবো। তুই যেভাবে বলবি সেভাবে চলবো। এক কথায় তোর হাতের পুতুল। ঘরের বাতাস যেন ভারী হয়ে ওঠে। ইসরাত এক মুহূর্তও দেরি করে না। ওকে, সে বলে ওঠে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, কিন্তু পরে কোনো পোল্ট্রি নিতে পারবি না। অনেক শান্ত গলায় বলে, আমি গরিব হতে পারি, কিন্তু এক কথার মানুষ।
তারপর হঠাৎই শর্তটা ছুড়ে দেয়। তবে একটা কথা, যে ছেলে তোকে বিয়ে করতে চাইবে তাকে আগে জানাতে হবে বিয়ের পর তোর বাবার সম্পত্তি থেকে সে 1 টাকাও পাবে না, কারণ এই বিয়ের পর তোর বাবা তোকে ত্যায্য কন্যা করে দেবে। সে গভীরভাবে তাকায় ইসরাতের চোখে। তখন বোঝা যাবে সে তোকে ভালোবাসে নাকি তোর বাবার টাকাকে। কথাগুলো এবার ইসরাতকে থামিয়ে দেয়। এক মুহূর্ত চিন্তা করে, তারপর ঠোঁট কামড়ে বলে, তুই হারামি হলো আজ একটা সত্য কথা বলেছিস। ঠিক আছে, আমি এভাবেই বলবো। অনেক এবার শেষ আঘাতটা হানে। আর তুই হারলে তুই আমার গোলাম হবি। ঘরের নীরবতা আরো গাঢ় হয়ে ওঠে। ইসরাত কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে মাথা তোলে। ঠিক আছে। চোখে যেতে ঠোঁটে চ্যালেঞ্জ। খেলা এখন সামনে সামনে। অন্যদিকে আসলাম খান বসে আছে রহিমকে নিয়ে তার কেবিনে, তার চোখে চিন্তার ছায়া, কণ্ঠে ক্লান্তি। জানিস রহিম, তিনি ধীরেই বলেন, আমার বাবা আমাদের 2 ভাইকে সমান সম্পত্তি ভাগ করে দিয়ে গেছেন। আমি সেই টাকা ব্যবসায় লাগিয়ে আজ এখানে পৌঁছেছি। আজকে খান টেক্সটাইল বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান। একটু থামেন। আর আমার বড় ভাই স্ত্রীর কথায় পড়ে সব শেষ করে ফেলল। বউয়ের কথা শুনে নিজের শালাদের হাতে টাকা তুলে দিয়ে পরে সেই শালা তাকে ধাক্কা দিয়ে বাহির করে দিল। শেষে নিজেই ঘর ছাড়া হলো। রহিম বিস্ময়ে বলে, এরপরেও বড় স্যার ওনার স্ত্রীর কথাই চলে? আসলাম খান হালকা হেসে মাথা নাড়েন। শুধু চলে না, অন্ধের মতো মানে। এমনকি আমার মেয়েকে মাত্র 5 বছর বয়সে মেরে ফেলতেও চেয়েছিল। রহিম স্তব্ধ। কি বলছেন স্যার? আসলাম খান গম্ভীর নিঃশ্বাস ফেলেন। হ্যাঁ, কিন্তু যার চোখের সামনে ঘটনা ঘটেছিল সে আমার মেয়েকে হাসপাতালে নিয়ে যায়, নিজের রক্ত দিয়ে আমার মেয়েকে বাঁচিয়েছে। ও আমাকে সবকিছু বলে, তাতেই বুঝতে পারছি এটা বড় ভাই ও ভাবির কাজ। কিন্তু সে মানুষটা পরের দিন অ্যাক্সিডেন্টে মারা যায়। প্রমাণ নেই, তাই চুপ করেছিলাম। কিছুক্ষণ নীরবতা, তারপর তিনি রহিমের দিকে তাকান। জানিস তোকে কেন সব বলি? রহিম চুপচাপ তাকিয়ে থাকে। আসলাম খান ধীরে বলেন, কারণ তুই লোভী না, স্বার্থপর না, তুই আপন। তার চোখে এবার অন্যরকম দৃঢ়তা। আর অনেককে আমি শুধু হুট করে বিয়েই দেইনি, এর পেছনে কারণ আছে। তিনি নিচু গলায় যোগ করেন, ইশরা তোর বিরুদ্ধে যা বলেছে সব মিথ্যা, আমি জানি। একটু থেমে। আমি অনেকদিন ধরে এই ছেলেটার পরিবার খুঁজছিলাম। তার চোখে তখন রহস্যের ছায়া, যেন অনেকের জীবনের গল্প এখনো শেষ হয়নি, বরং এখনই শুরু হতে যাচ্ছে। সকালের নরম আলো জানলার ফাঁক গলে ঘরে ঢুকেছে। কোহিনূর খান চুপচাপ বসে ইসরাতের দিকে তাকিয়ে বলেন, কি কিছু ভেবেছিস? কিভাবে এই ঝামেলা সামলাবি? ইসরাত আয়নার সামনে চুল ঠিক করতে করতে ঠান্ডা গলায় বলে, তুমি ভাবো তোমার মতো, আমি আমার মতো দেখছি। কোহিনূর খান কিছুক্ষণ চুপ থেকে বলেন, আমি ভাবছি আবিরকে কৌশলে দেশে দিয়ে আসি। ওর পাগলামি, ওর সাইকো আচরণ দেখলেই ওই ছেলেটা নিজে থেকেই পালাবে। ইসরাত ভ্রুকুচকে তাকায়। কিন্তু বাবা তো আবির ভাইয়ের দেশে আসার সব রাস্তা বন্ধ করে রেখেছে। কোহিনূর খান হালকা হাসেন। রাস্তা বন্ধ থাকলে খুলতেও জানা লাগে। তুই ভার্সিটিতে যা, আমি দেখছি। অন্যদিকে অনেক প্রস্তুত হয়ে ভার্সিটির দিকে যায়। গেটের সামনে এসে থমকে দাঁড়ায়। ইসরাত দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে তার জন্য। অনেক ঠোঁট বাঁকায়। কিরে নাগিন, এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? ইসরাত সরাসরি চোখে চোখ রেখে বলে, তোর জন্য। আজ ক্লাস শেষে যারা আমাকে পছন্দ করে তাদের সবাইকে বলবো বিয়ের কথা। অনেক এক মুহূর্ত তাকিয়ে থেকে বলে, ঠিক আছে। ইসরাত চলে যায়, কিন্তু অনেক হঠাৎই টের পায় দূরে কেউ তাকে দেখছে। চোখ ঘুরিয়ে দেখে তার বাবা আমান সাহেব চুপচাপ দাঁড়িয়ে ছেলের দিকে তাকিয়ে আছেন। অনেকের বুক ধক করে ওঠে। সে দ্রুত দৌড়ে যায়। বাবা দাঁড়াও, যেও না। আমান সাহেব থেমে যান, কিন্তু মুখে অপরাধ বোধের ছাপ। অনেক কাছে এসে দাঁড়ায়, চোখে জমে থাকা কষ্ট হঠাৎ বিস্ফোরিত হয়। কি জন্য এসেছো? ওই মহিলাই পাঠিয়েছে, নাকি এখন আমাকে নির্যাতিত দেখতে না পেরে মন খারাপ হচ্ছে? কথাগুলো বিষের মতো বেরিয়ে আসে। আমান সাহেব কিছু না বলে ছেলেকে নিয়ে নির্জন এক জায়গায় যান। চারপাশ নিস্তব্ধ, হালকা বাতাস বইছে। তিনি ধীরেই বলেন, আমি জানি তোর কাছে আমি অপরাধী, কিন্তু বিশ্বাস কর আমার কিছুই করার ছিল না।
অনেক হঠাৎ হেসে ওঠে, একটা তিক্ত ব্যথায় ভরা হাসি। আমাকে কি তুমি ছোট বাচ্চা মনে করো? প্রতিবাদ করলে কি এমন হতো? ওরা তো তোমার সন্তানও না। তবুও তোমার টাকায় রাজাদের মতো থাকতো। তবুও এই কথা কেন? আমান সাহেব এবার চোখ তুলে তাকান। কি বললি? প্রতিবাদ করিনি? তিনি ধীরে ধীরে নিজের শার্টের বোতাম খুলতে থাকেন। অনেক বিরক্ত মুখে তাকিয়ে থাকে, কিন্তু পরের মুহূর্তেই তার দৃষ্টি জমে যায়। শরীর নিস্তব্ধ, শ্বাস বন্ধ হয়ে আসে। তার বাবার পিঠ, সেই পিঠটা মানুষের পিঠ না, পুরা ক্ষতবিক্ষত। মনে হচ্ছে কেউ বারবার আগুনে ঝলসে দিয়েছে, চামড়া উঠে গেছে, দাগের পর দাগ। অনেকের চোখ বড় হয়ে যায়, তার বুক কেঁপে ওঠে, ঠোঁট কাঁপতে থাকে। বাবা, তোমার এই অবস্থা কে করেছে? আমান সাহেব শান্ত গলায় বলেন, তোর জন্য। যতবার আমি প্রতিবাদ করেছি ততবারই ওরা আমাকে বেঁধে নির্যাতন করেছে। তার কণ্ঠ ভারী হয়ে আসে। একদিন তো সরাসরি বলল, বেশি বাড়াবাড়ি করলে তোকে তোর মায়ের কাছে পাঠিয়ে দেবে। তখন থেকে আমি একেবারে চুপ হয়ে যাই, অন্তত আমার সন্তান বেঁচে থাকবে। কথাটা শুনেই অনেকের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে দাঁড়িয়ে থাকতে পারে না, তার বুকের ভিতরে জমে থাকা রাগ, কষ্ট, অপরাধ বোধ সব একসাথেই বিস্ফোরিত হয়। আমি ওদের কাউকে ছাড়বো না। সে দাঁত চেপে বলে। আমান সাহেব দ্রুত তার কাঁধে হাত রাখেন। না বাপ, এখন না। মাথা গরম করলে সব কাজ শেষ হয়ে যাবে। তিনি ছেলের চোখে চোখ রেখে বলেন, আগে নিজেকে প্রতিষ্ঠিত কর, মাথা উঁচু করে দাঁড়া, তারপর সব হিসাব মেটাবি। একটু থেমে, ওদের সাথে আমাদের পুরনো হিসাব আছে, যা তুই জানলে তুই সত্যি ওদের খুন করে ফেলতে চাইবি। অনেক স্তব্ধ। কি সে হিসাব বাবা? তার কণ্ঠ কাঁপে। আমান সাহেব মাথা নাড়েন। এখন না, সময় হলে বলবো। তিনি পকেট থেকে কিছু কাগজ বের করেন। তোর অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা দিয়েছি, এটা দিয়ে কিছু শুরু কর। অনেক অবাক। এত টাকা কোথা থেকে এলো? আর কিভাবে বাবা? আমান সাহেব দীর্ঘশ্বাস ফেলেন। তোর নানা মারা যাওয়ার আগে তোর মায়ের নামে 50 লাখ টাকা রেখে গিয়েছিল, আর আমি গোপনে কিছু জমিয়েছিলাম তোর জন্য। সব মিলিয়ে এত বছরে জমে যা হয়েছে, এই টাকার বিষয়ে তোর সৎমা কিছুই জানে না। তারপর ধীরেই বলেন, আর একটা কথা, আমি তোর খালাকে ভালোবেসে বিয়ে করিনি বা বা নিজের ইচ্ছায় বিয়ে করিনি। অনেক থমকে যায়। আর আমান সাহেব একটু নিঃশ্বাস ফেলে বলে, তোর নানি আমাকে ব্ল্যাকমেল করেছিল, বলেছিল না করলে তোর মায়ের মৃত্যুকে খুন বানিয়ে আমাকে মামলা করে ফাঁসিয়ে দেবে। তার কণ্ঠ ভেঙে যায়। আমি যদি জেলে যেতাম তুই বাঁচতিস কিভাবে বল? এই কথাটা শুনেই অনিক আর নিজেকে ধরে রাখতে পারে না। সে হঠাৎই ঝাঁপিয়ে পড়ে বাবাকে জড়িয়ে ধরে। বাবা! তার কান্না ফেটে পড়ে হাউমাউ করে। বুক ভেঙে যায়। আমান সাহেবও আর নিজেকে সামলাতে পারেন না। বহু বছরের জমে থাকা কষ্ট, অপমান, অসহায়তা সবকিছুই গলে গিয়ে বেরিয়ে আসে অশ্রু হয়ে। তিনি ছেলেকে শক্ত করে বুকে জড়িয়ে ধরেন। দুজন মানুষ একই যন্ত্রণার শিকার। আজ প্রথমবার একে অপরের কাছে ভেঙে পড়ে। চারপাশে কেউ নেই, কিন্তু সেই নীরব জায়গায় ভরে ওঠে একটা বাবার আর একটা ছেলের কান্নায়, যেন বহু বছরের দূরত্ব এক মুহূর্তেই ভেঙে গেল। এই কান্নার ভেতরেই জন্ম নেয় এক নতুন শপথ। অন্যায় আর অপরাধের বিরুদ্ধে একদিন তারা দাঁড়াবেনি। হঠাৎ অনেকের ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে ইসরাত। ফোন ধরতেই ওপাশ থেকে তীক্ষ্ণ কণ্ঠ। কোথায় তুই? আমি মাঠে। অনেক শান্ত গলায় বলে, আসতেছি 10 মিনিট। ফোন কেটে গেলে পাশে দাঁড়িয়ে থাকা আমান সাহেব মৃদু হাসলেন। কে, বৌমা? অনেক একটু থমকে যায়, তারপর ঠোঁটে এক চুপচাপ হাসি ফুটে ওঠে। আচ্ছা বাবা, আমি যাই, পরে কথা হবে। হাঁটতে হাঁটতে অনেকের চোখ ভিজে ওঠে। ভেবেছিলাম এই পৃথিবীতে আমার কেউ নেই, কিন্তু বলছিলাম বাবা নামের বটগাছটা সবসময় আমার পাশে ছিল। তার হাঁটা এবার শক্ত হয়ে ওঠে। মাঠে পৌঁছাতেই ইসরাত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। কিরে, চ্যালেঞ্জের কথা ভুলে গিয়েছিস নাকি? হুম হুম। অনেক হালকা হাসে। বলে নাই, এখন বল কার কাছে যাবে আগে? ইসরাত একটু ভেবে বলে, আগে রানা, তারপর সজীব, শেষে সাগর। অনেক মাথা নাড়ে। চল। রানার সামনে গিয়ে দাঁড়ায় ইসরাত। রানা, কেমন আছিস? রানা অবাক হয়ে তাকায়। আর সূর্য পশ্চিম দিকে উঠেছে নাকি? তুই নিজে থেকে কথা বলতে আসছিস? ইসরাত একবার অনেকের দিকে তাকায়, যেন তাকে দেখিয়ে গর্বের সুরে বলে, আমি প্রেম টেম পছন্দ করি না। তুই চাইলে আমরা সরাসরি বিয়ে করতে পারি, কি বলিস?